প্রিয় দর্শক, শুরু হলো নদী ও জীবন অনুষ্ঠান। আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমরা এসে গেছি একেবারে চর সাফুল্লাহ। এই চরেও গত কয়েক বছর ধরে নদী ও জীবন প্রকল্পের কাজ হয়েছে। সেই একইভাবে তাদের শিক্ষার অগ্রগতি, তাদের স্বাস্থ্যের অগ্রগতি, তাদের আয় বর্ধনমূলক কাজ বিষয়গুলোর প্রেক্ষিতে তারা নানা সময় নানা ধরনের কর্মপ্রবাহ করেছেন এবং তার প্রেক্ষিতে তাদের বেশ কিছু অগ্রগতিও ঘটেছে। সেই অগ্রগতির কথা আমরা তাদের কাছ থেকে শুনব। তবে আজকে আমাদের অতিথি যমুনা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জনাব মাহবুবুল আলম মঞ্জিত। আমরা এই চর সাফল্যের বিষয়টা জানি যে এখানেও নদী ও জীবন প্রকল্পের কাজ হচ্ছে এবং গত কয়েক বছর ধরে হয়েছে। এই ক্ষেত্রে এখানকার অগ্রগতি কতটুকু এবং স্থানীয় প্রশাসন, স্থানীয় নেতৃত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কী ধরনের ইনভলভমেন্ট ছিল এই চরের মানুষের জীবন উন্নয়নের ক্ষেত্রে? ধন্যবাদ দাদা। আসলে আমাদের এই প্রজেক্টটা শুরু হয়েছে প্রায় 4 বছরের বেশি হলো। তো এই এলাকায় যে উন্নয়নটা হয়েছে সেক্ষেত্রে উল্লেখযোগ্য বলতে গেলে যে হেলথ সাপোর্টটা এর আগে অতটা তারা পেত না। তো এখন আমরা যে স্বাস্থ্য বিভাগের সাথে জয়েন্ট প্ল্যানিং, তাছাড়া মাসে 15টা নৌকা সাপোর্ট, তারপরে রেফারেল সার্ভিসেস, তারপরে কোথায় কোথায় কোন স্বাস্থ্যসেবাটা পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা করি। তাছাড়া আমাদের নদী ও জীবন প্রজেক্টের যে নৌকা আছে, নৌকার সাপোর্ট দিয়ে আমরা তাদের স্বাস্থ্যর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা নিয়ে যাই, তাতে হেলথ বিভাগের লোকজন এখানে এসে সহজেই সেবাটা দিতে পারে। তার সাথে আমাদের জয়েন্টলি প্ল্যান হয় যে আমাদের কর্মীরা যখন আসবে মেইনল্যান্ড থেকে, যাতে হেলথ বিভাগের লোকজনও সেই নৌকা আসতে পারে। আমরা তাদের সাথে একটা জয়েন্টলি প্ল্যান করার কারণে এই কাজগুলো সুন্দরভাবে করা সম্ভব হচ্ছে। তাছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসন, এদের সাথে এরা আমাদের বিভিন্ন সময় হেল্প করে। যার কারণে আমরা যদি একটা দিক বলি যে আমরা এই পর্যন্ত এই চরগুলোতে আমরা প্রায় 700 ছাগল দিতে পেরেছি, যার সংখ্যা এখন 2600 বা তার বেশি হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে যে আমাদের লাইভস্টক অফিসার আছে আমাদের প্রজেক্টে, নদী ও জীবন প্রজেক্টে, তার সাথে গভর্নমেন্টের যে লাইভস্টক বিভাগ আছে, ওনারা ভ্যাকসিনেশনের ব্যাপারে আমাদেরকে অনেক হেল্প করেছেন এবং আমরা এই প্রজেক্টের পক্ষ থেকে করেছি। কৃষি বিভাগ আমাদেরকে হেল্প করেছেন। আমরা সবজি বিতরণ করেছি, সবজির বীজ বিতরণ করেছি প্রজেক্টের পক্ষ থেকে। তারপরে আমরা প্রজেক্টের পক্ষ থেকে বাড়ি উঁচুকরণ করেছি। তার সাথে আমাদের ইতিমধ্যে জেনেছেন যে আমরা গরু মোটাতাজাকরণ, যে আমাদের জবসের সাথে যে ক্যাটেল ফ্যাটেনিং এইখানে আইল্যান্ড চরের এবং এক্সট্রিম পোর্টদের জন্য, সেটা যথেষ্ট সাকসেস হয়েছে। আজকে যে এই অগ্রগতির কথা আপনি বলছিলেন, যেমন শিক্ষার অবস্থানটা কোথায় এখন? এখানে তারা এই যে চরের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছেন কিনা এবং শিক্ষার হারটাই বা কতটুকু? ধন্যবাদ দাদা। এইখানে আমরা যদি যারা লোকাল অ্যালাইটস তাদেরকে যদি আমরা বলি যে আপনাদের কি প্রয়োজন, তারা প্রথমেই বলবে শিক্ষা, দ্বিতীয় বলবে হেলথ। সেই ক্ষেত্রে আমরা 3টা প্রি প্রাইমারি স্কুল করেছি এই প্রজেক্টের সহযোগিতায়। যে চরে দরকার সেই চরে নাই, এবং যে চরে আছে, যেমন আমাদের আকবক্সায় আছে, আমাদের গোংরাজানিতে আছে, পাইখন্দে আছে, সেইখানে আশেপাশে সাফল্যায় যেমন আমরা আজ দেখতে এসেছি, এখানে কিন্তু আমাদের স্কুল নাই। এই জায়গাতেও কিন্তু আসলে আমাদের প্রি প্রাইমারি স্কুল দরকার। সেই ক্ষেত্রে শিক্ষাটাকে আমরা অতটা গুরুত্ব দিয়ে কিন্তু ডিজাইন করা শুরু হয় নাই, যার কারণে আমি আগেও বলেছি যে আর একটা ফেস দরকার। সেক্ষেত্রে আমরা মনে করছি ভবিষ্যতে যে লিকেজটা আছে সেটাকে সেরে সামনে আগানো সম্ভব। আর যোগাযোগের ক্ষেত্রটি, অর্থাৎ এই যে দূরত্বের কারণে অনেক সংকট হয়, তো গত কয়েক বছরে এই দিকটা আপনারা ভেবেছেন এবং কোনো অগ্রগতি কি সম্ভব? কী ধরনের অগ্রগতি সম্ভব এই যোগাযোগটাকে আপনার একটু সহজ করার জন্য?
হ্যাঁ দাদা, ধন্যবাদ আপনাকে, আরও ভালো প্রশ্ন করেছেন। যোগাযোগের ক্ষেত্রে আমরা দেখেছি যে হেলথ এবং এডুকেশনের যে কথাটা বলা হয়েছে, যে বিশেষ করে হেলথের ব্যাপারে তাদের জানা ছিল না যে কোথায় গেলে তারা সেবাটা পাবে। আমাদের কন্টিনিউয়াসলি এই প্রজেক্টে কাজ করার ফলে তারা এখন জেনেছে যে কোথায় কোন ফ্যাসিলিটিস পাওয়া যায়। যেমন হচ্ছে যে তারা যোগাযোগ করতে পারে নাই বিধায় তারা ওল্ড এজ, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অন্য অন্য ভাতা থেকে তারা বঞ্চিত ছিল, কিন্তু এখন তারা এইগুলো অনেক বেশি পাচ্ছে। তো এই কাজের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এবং তারা যাতে এর সঙ্গে তারা যে অগ্রগতি সেটাকে একটা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে গেলে কি হওয়া দরকার, প্রকল্পের অবস্থানই বা কতদিন আরও থাকা প্রয়োজন মনে হচ্ছে, আপনার অভিজ্ঞতা কি বলে? আমার মনে হয় যে আরও একটা ফেজ 5 বছর বাড়ানো দরকার। অন্য অন্য প্রকল্প আমরা দেখেছি যে প্রকল্পটা দাতারা তাদের মতো করে ডিজাইন করে, কিন্তু নদীয় জীবন প্রজেক্টের ডিজাইনে থেকে কিন্তু আমাদের ইনভলভমেন্ট ছিল। সেটা আমাদের এক্সটিম্পোর, লোকাল গভর্নমেন্ট, এনজিও, গভর্নমেন্ট পার্ট সবাই মিলেই কিন্তু আমরা প্রকল্প ডেভেলপ করেছি। সেই ক্ষেত্রে আমাদের যে আমরা লিঙ্কেজটা ডেভেলপ করেছি স্বাস্থ্যের ক্ষেত্রে স্থানীয় সরকারের সাথে, তা আমরা কিছু সিবিও ফর্ম করেছি যেগুলো সামনের দিকে কাজ করবে। তারপরে আমরা এনজিও সেবাকে স্টাবলিশ করার জন্য কিন্তু আরেকটা গোল, এখানে 4টে আউটপুটের একটা আউটপুট, এনজিও সেবাটাকে চরে প্রতিষ্ঠিত করা। সেই ক্ষেত্রে প্রকল্প নদীয় জীবন না থাকতে পারে, কিন্তু রিলেটেড কাজগুলো কিন্তু এখানে আরও বেশি হবে। যেমন আমরা যাদের যে সুবিধা ছিল না, যে আমরা ঋণটাকে তারা যাতে সহজ শর্তে ঋণ পায়, সেই ঋণটা আমরা চরে নিয়ে আসছি। তার সাথে আমাদের যে ক্যাটেল ফ্যাটেনিং যে প্রজেক্টটা আছে, সেই প্রজেক্টে যাতে আরও টাকা পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের বা দাতাদেরকে আমরা সবাই মিলে চেষ্টা করছি যে সেই সেবাটা চরে বানানোর জন্য। অন্যদিকে যে ফসলের পানি সেচের যে সমস্যাটা ছিল, আমরা এই প্রকল্পের সহযোগিতায় আমরা কিন্তু শ্যালো মেশিন চরে দিতে পারছি, এবং যে শ্যালো মেশিন দিয়ে তারা চাষ অব্যাহত রাখবে। এখানে হিউজ পরিমাণ পটল হচ্ছে, যে পটলটা তারা আগে মানে এখানে করতো না, কিন্তু আমরা হেল্প করার কারণে আরও ভালো পটল হয়েছে। সেই পটলটা কীভাবে মার্কেটাইজেশন করে আরও সামনে নিয়ে যাওয়া যায়, সেই রাস্তা কিন্তু আমরা তাদের দেখাচ্ছি। এভাবেই তারা হয়তো টিকে। ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্য বলার জন্য। প্রিয় দর্শক, আমরা মনজিদ ভাইয়ের কাছে শুনলাম চর সাফল্যে গত কয়েক বছরে কী ধরনের কাজ হয়েছে এবং সেখানকার মানুষ কোন কোন ক্ষেত্রে তাদের অগ্রগতি ঘটেছে। আমরা আজকে চরের মানুষদের কাছ থেকেই, যারা বেনিফিশিয়ারি তাদের কাছ থেকে, যারা পুরো এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের কাছ থেকে জানব, তাদের অবস্থানটা দেখব, তারা কি বলেন তাদের এই অগ্রগতির ক্ষেত্রে এবং তারা সামনে কি চান। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে 51টি দ্বীপচরে কাজ করে যাচ্ছে নদীয় জীবন। 5 বছর মেয়াদী এই প্রকল্পের এখন প্রায় শেষের দিকে। দ্বীপচরবাসীদের জীবন ধারণের ন্যূনতম নিশ্চয়তা স্থাপন করাই এর মূল উদ্দেশ্য। এজন্য চরের উপর গবেষণা এবং সরকারি বেসরকারি মহলে বিভিন্ন অ্যাডভোকেসি প্রোগ্রাম চালানো হচ্ছে। চরাঞ্চলের অধিবাসীদের আয়ের উৎস বাড়ানো এবং তাদের বাৎসরিক আয় বৃদ্ধির লক্ষ্যে যেসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার অনেক সফল চিত্র ক্যামেরায় ধরা পড়ে যমুনা তীরবর্তী পাবনার চরগুলোতে। সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা নিশ্চিত, শিক্ষার সুযোগ সৃষ্টি করার পাশাপাশি যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয় তারও কিছু সফলতা লক্ষ্য করা যায়। এগুলোর মধ্যে রয়েছে তাঁত প্রশিক্ষণ, লাভজনক কৃষি উৎপাদন, কুটির শিল্প স্থাপন, পশুপালন ইত্যাদি। চরবাসীর জীবন সংগ্রামকে তুলে ধরতে উন্নয়ন সমন্বয় দেশের স্বনামধন্য বেশ কিছু প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে চর পরিদর্শন করে। সাংবাদিকরা চরের মানুষের সীমাহীন দুঃখ কষ্টের চিত্র প্রত্যক্ষ করে এসে চরবাসীর উপর হৃদয়স্পর্শী সব প্রতিবেদন প্রকাশ করেন। বাংলা ভিশনে প্রচারিত চরবাসীদের জীবনচিত্র বিষয়ক আমাদের প্রামাণ্য অনুষ্ঠান নদীয় জীবন ব্যাপক সাড়া ফেলেছে। সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চরাঞ্চলের 50 থেকে 60 লাখ অধিবাসীর দুঃখ দুর্দশা একটিমাত্র প্রকল্পের মাধ্যমে লাঘব করা অসম্ভবের পর্যায়ে। নদীয় জীবন তার উদ্যোগের মাধ্যমে চরাঞ্চলের প্রতি নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টা চালায়। এই উদ্দেশ্যে সফলতা একেবারেই কম নয়, তবে এটুকু অর্জনই সব নয়।
ভাগ্যপীড়িত চরবাসীদের জীবনমান উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে আরও কাজ করে যেতে হবে। নদীর স্রোতে নয়, উন্নয়নের মূল স্রোতে এসব চরবাসীদের নিয়ে আসতে হলে আমাদের এখানেই থেমে গেলে চলবে না। আমরা এসেছি এখন বেনিফিশিয়ারিদের কাছে, তারা বলবেন তাদের কথা। এদের এখানে রেফারেল সার্ভিস, তারা যে স্বাস্থ্য সাপোর্ট পাচ্ছে সেটা, একই সঙ্গে তারা যে তাদের ঘর উঁচু করেছে, অর্থাৎ ভিটে উঁচু করেছে বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য। এছাড়া নিজেদের সঞ্চয় থেকেও তারা কিছু আয় বর্ধনকারী পদক্ষেপ নিয়েছে, যে পদক্ষেপের ফলে তাদের আয় বেড়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কিভাবে এই সাপোর্টগুলো পেয়েছে এবং এই কাজ তারা নিচ্ছে। আর আমাদের সঙ্গে এখানে অবশ্য একই সঙ্গে যমুনা সমাজ কল্যাণ সংস্থার কয়েকজন কর্মকর্তাও আছেন। তারা এই বেনিফিশিয়ারি যারা, তাদেরকে গ্রুপের মাধ্যমে কাজ করতে সহযোগিতা করেছেন। কি বলবেন আপনি? জ্বর, ঠান্ডা, কাশি, বুক হাঁপুর বিষের ঠেলায় মাথা ডাক শিক্ষুর পারছি, এসে কী করব, এবার ডাক্তারে কিছু সারল না। এসে ইন্দ্র সমাজ কল্যাণ সংস্থাটা, যমুনা সংস্থাটা আমাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। তবে আমি সুস্থ হই। এই যে আজ 4-5-6 দিন ধরে একটু লড়াচড়া করি। প্রথম আমরা ট্রেনিং পাইছি, হাঁস মুরগির ট্রেনিং পাইছি, ছাগলের ট্রেনিং পাইছি, দুর্যোগের ট্রেনিং পাইছি, বসত বাড়ি সবজি চাষের ট্রেনিং পাইছি। তারপরে আমার বাড়ি ছিল দিছে, বাড়ি উঁচু করে দিছে। সেই টাকা নিয়ে আমি একটা গরু কিনছিলাম, সেই গরুটা পাইলিয়ে বড় বানা বিক্রি করে একটা ঘর বানাইছি। তারপরে পাইছিলাম আলুর বীজ পাইছিলাম, 14 মণ আলু পাইছিলাম। 14 মণ আলু বিক্রি, 10 মণ বিক্রি করে বাদামের জমি রাখছি, জমি রেখে বাদাম লাগাইছি, ছেলে মেয়ে পড়াইতেছি। আমরা কয়েকজন বেনিফিশিয়ারির কথা শুনলাম। এবার তাদেরকে যারা সংগঠিত করেছেন, সেই যমুনা সমাজ কল্যাণ সংস্থার প্রজেক্ট ম্যানেজার মনিরুজ্জামান, তার কাছে শুনি তিনি কিভাবে কোন স্ট্র্যাটেজিতে বিষয়টা করেছেন। যমুনা সমাজ কল্যাণ সংস্থা নদী ও জীবন প্রজেক্ট থেকে প্রথমে যে কাজটা করছি, এখানে বিভিন্ন গ্রুপে আমরা আমাদের যে কমিউনিটি অর্গানাইজার আছে তারা বিভিন্ন গ্রুপে যেয়ে দেখছে কোন পার্টিসিপেন্টকে কী ধরনের সাপোর্ট দিলে সে কিছুটা হলেও তাদের লাইভলিহুড একটু ইমপ্রুভ করতে পারবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা কাউকে হোমস্টে রেজিং অর্থাৎ বসত ভিটা উঁচু করার কাজ দিয়েছি, এবং সে বসত ভিটা উঁচুকরণ কাজ থেকে যে টাকা পাইছে তা থেকে কেউ ছাগল কিনছে, কেউ মুরগি কিনছে, তাতে থেকে তারা কিছুটা হলেও একটা ছাগল থেকে 5টা ছাগল হয়েছে, সেগুলো বিক্রি করে কেউ গরু কিনছে, সেই গরু থেকে বিক্রি করে তারা তাদের ছেলে মেয়েদেরকে কেউ স্কুলে পাঠাচ্ছে, কেউ অন্যান্য যে সাপোর্ট দেওয়ার দরকার সেগুলো দিতে পারছে। আমরা কাউকে দিয়েছি অ্যাসেট ট্রান্সফার হিসাবে ছাগল দিয়েছি। ছাগল দেওয়ার উদ্দেশ্য দেখছি এমন কিছু লোক আছে যারা বিধবা, তারা এই ছাগলটা পালন করলে তাদের অন্য কোনো আয়ের উৎস নাই, ছাগলটা পালন করে তারা 1টা থেকে 5টা ছাগল বানাচ্ছে, তাতে করে তারা কিছু টাকা হলেও পাচ্ছে, তাতে থেকে তাদের খাদ্যের ঘাটতিও কিছুটা পূরণ করছে। এই হিসাবে এই দৃষ্টিকোণ থেকে আমরা আরও কিছু সবজি বীজ দিয়েছি, যে সবজি বীজগুলো তারা তাদের বাড়ির আঙ্গিনাতেই সেই বীজগুলা বপন করে সেখান থেকে তাদের যে প্রতিদিনের যে একটা নিউট্রিশনাল ঘাটতি সেটাও পূরণ করতেছে, পাশাপাশি কিছুটা বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করছে। অ্যাসেট ট্রান্সফার ছাগল দেওয়ার আগে তাদেরকে আমরা ট্রেনিং করাচ্ছি, এই ছাগল পালনের ওপর 3 দিনের একটা প্রশিক্ষণ করায় তারপরে আমরা তাদেরকে ছাগল দিচ্ছি, যাতে করে ছাগল পালন করতে গিয়ে তাদের কখনো কোনো সমস্যা না হয়। প্রিয় দর্শক, আমরা এখন একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসব নদী ও জীবন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম নদী ও জীবন অনুষ্ঠানে। আমরা তখন সবজি বাগানের কথা বলছি। আমরা এসেছি একটি টমেটো বাগানে। এখানে এই পুরো এলাকা জুড়ে টমেটো চাষ হয়েছে। যিনি চাষ করেছেন তিনিই বলবেন কিভাবে হলো এবং এর থেকে তিনি কি চান। আসসালামু আলাইকুম। আমি প্রথমে জবসের মাধ্যমে টমেটো চারাটা আনিছি।
আমি চারাটা এনে টমেটো গাছ লাগাইছি, লাগিয়ে পানি দিছি, পানি দেওয়ার পর এখন টমেটো অনেক পরিমাণে বিক্রি করছি, অনেক টমেটো ওঠার পর বিক্রি করে আমি এখন বর্তমান একটা গরু কেনার টাকা প্রায় আমার গুছিয়ে গেছে। আমি কইছি একটা গরু কিনবো, আর এই টমেটো ভাঙানোর পর আবার আমি এই জায়গায় মূলা বুনবো। টমেটো দিয়ে গরু কিনবেন, কি পরিমাণ টাকা আপনি পেয়েছেন বা এত কত করে বিক্রি করছেন? প্রায় 8-9 হাজার টাকা টমেটো বেশি বিক্রি করছি, আরও যে বিক্রি করবো তারও আশা আছে। ধন্যবাদ কুলসুম আপনাকে। আশা করি আপনার বাগান আরও বড় হোক এবং আপনি আরও লাভ করুন। আপনি জবসের কথা বলছিলেন, তো জবস ইকবাল আপনি একটু আসেন, বলেন যে এরকম আপনারা কিভাবে এই ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করেছেন। ধন্যবাদ। তা আমরা এখানে নদীয় জীবন প্রজেক্টে কাজ করতেছি, যমুনা এবং জবস সবাই মিলে করতেছি। তো এখানে আমরা প্রথমে সিলেকশন করি কোন ল্যান্ডটা কোন ক্রপের জন্য সুইটেবল, তারপরে আমরা সেই ক্রপগুলো সিলেকশন করে আমরা মাঠে আমরা সিডগুলো সাপ্লাই দিয়ে থাকি, দেন তারপরে আমরা এই টেকনিক্যাল সাপোর্টগুলো দিয়ে থাকি আর কি। এভাবে আমরা সাপোর্ট করতেছি আর কি। আপনাদের অভিজ্ঞতা কি বলে এখানে যে ক্যাশ ক্রপ হিসেবে যেমন টমেটো আমরা দেখছি, আর কি হলে মানে এরা সহজে একটু বেশি লাভ করতে পারে? যেমন আমরা উইন্টার সিজনে করতে চাচ্ছি এবার ক্যাবেজটা খুব শর্ট ডিউরেশনে এবং অনেক লাভবান হয়েছে। আমরা একটা চরে করছি, প্রায় নিয়ার অ্যাবাউট 30,000 টাকা লাভ করছে একজন বেনিফিশিয়ারি। তারপরে এই চরে কেউ আলু করতো না, পটেটো, ওরা ভাবতো যে পটেটো এখানে হবেই না, কিন্তু আমরা যখন এখানে ডেমো হিসাবে যখন পটেটোর প্লটগুলো করলাম, তারা খুব মানে অ্যাস্টনিস্ট হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে অনেক টাকা পাইছে। এবং আমরা চলে গেলেও আমরা ধারণা যে এরা মানে নিজে থেকে মোটিভেটেড হয়ে নিজেরাই এই ক্রপগুলো কাল্টিভেশন করবে ফর এভার, এগুলো আমরা আশা করতেছি আর কি। ধন্যবাদ ইকবাল আপনাকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, তাদের চোখে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তব প্রতিফলন এই সবজি বাগান। তারা মনে করছেন 8,000 টাকা লাভ করেছেন, আরও কিছু করবেন এই সিজনে, হয়তো পরবর্তী সিজনে আরও বাড়বে। জবস তাদেরকে যেভাবে অভিজ্ঞতার আলোকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, সেটাও অব্যাহত থাকলে তারা নিজেরা আরও বেশি শক্তিশালী হবেন এবং তারা নিজেদের জীবন নিজেরাই গড়ে তুলতে পারবেন। আপনার এই যে ছাগল না, কয়টা দিয়ে শুরু হয়েছে এখন আপনার কি কয়টা ছাগল হয়েছে? আমি প্রথম একটা ছাগল পেয়েছিলাম, একটা ছাগলে আমার 9টা ছাগল হয়েছে। আমি ছাগল পালি, চকেলে আনি, তারপর আমি প্রথম ট্রেনিং পেয়েছিলাম। আমি অনেক কাজ কিছু জানা ছিল না, অনেক জিনিস জানছি, সবজি চাষ শিখছি, তারপরে ছেলে মেয়ের টিকা দেওয়ার আমরা শিখতাম না, শিখছি। স্বাস্থ্যের সমস্ত পায়খানা হিসেবে আমরা জানতাম না, এখন আমরা এটা জানি। এই ছাগলগুলো বড় হলে এগুলো দিয়ে কি হবে, কিভাবে আপনার আয়টা বাড়বে, কিভাবে কি চিন্তা করেছেন আপনি? আমার এই ছাগল 9টা ছাগল বড় হলে আমি গরু কেনার ইচ্ছা আছে আমার। আমি গরু কিনবো, গরু কিনে বড় করে পালবো, পাইলে ধরেন আমি জমি রাখবো, জমি কটে রেখে আমি আবাদ করব। আমরা এখন কথা বলবো পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান AM রফিকুল্লাহর সঙ্গে। চেয়ারম্যান সাহেব, এই যে আপনার এই এলাকায় অনেকগুলো চর আছে, আমরা প্রথমে একটু জানার চেষ্টা করব এই চর অঞ্চলে নদীয় জীবন প্রকল্পের মাধ্যমে বেশ কিছু কাজ হচ্ছে, তো এই কদিনের কাজের প্রেক্ষিতে আপনার কাছে কি মনে হয় অগ্রগতি কতটা, এবং আপনি নিজের এলাকা এবং আপনারই মানুষেরা তাদের কতটুকু পরিবর্তন আপনার চোখে এসেছে? আসলে নদীয় জীবন প্রকল্পের মাধ্যমে খুব ভালো ভালো কাজ হয়েছে। আমি প্রথমে বলবো যে এরা চরাঞ্চলে মানুষের যে সমস্ত ঘরগুলো ছিল নিচে, এগুলো বেশ উঁচুকরণের কাজ করছে। অনেক ঘর যাদের ছিল না, যারা মানে বাস্তব ভিটাহীন যারা, তাদেরকে বেশ প্রায় 118 না 20টা পরিবারকে এরা ঘর দিয়েছে। এছাড়া মানে হতদরিদ্রদের স্বাবলম্বী করার জন্য এরা ছাগল কিনে দিয়েছে। তারপরে এরা গরু মোটা তাজাকরণের কিছু কাজ, এটা আমাদের এই বেড়া নির্বাচনী এলাকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে উপস্থিত থেকে এদের যে গরু মোটা তাজাকরণের যে প্রকল্পটা ছিল, তাতে আমি দেখছি বেশ প্রচুর লাভবান হয়েছে এরা। এছাড়া এরা স্বাস্থ্য বিষয়ে কিছু কাজকর্ম করে থাকে, স্যানিটেশনের উপরে বেশ ভালো কাজ করছে। মোটামুটি নদীয় জীবন আমার যে সমস্ত কাজ করেছে, এরা আসলে বেশ আমার মনে হয় যে খুব ভালো কাজ করেছে। এবং এর আগেও কিন্তু একটা সেমিনারে
চরের জন্য আলাদা মন্ত্রণালয় দাবি করা হয়েছিল। তো গভর্নমেন্ট ওটা না বলুক, চরের জন্য যদি আলাদা বরাদ্দ, যে বরাদ্দটা আসে বিভিন্ন উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক বা ইউনিয়নে, তার থেকে যদি চর অঞ্চলের মানুষের জন্য একটা আলাদা বরাদ্দ করা যায়, তাহলে আমার মনে হয় যে এদের জীবনযাত্রার মান আমরা বর্তমানের চাইতে অনেক অনেক ভালো করতে পারবো এবং তাদেরকে অনেক দিক দিয়ে আমরা স্বাবলম্বী করে দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আগেও বলেছি চরের জন্য আলাদা বরাদ্দ যদি জাতীয় বাজেটে থাকে, তাহলে চরের উন্নয়নের ক্ষেত্রে প্রকৃত মানুষরা, চরের প্রকৃত বাসিন্দারা সেই বরাদ্দ পাবেন এবং তাদের সেই বরাদ্দ দিতে সুবিধা হবে স্থানীয় প্রশাসনের এবং স্থানীয় জনপ্রতিনিধিদের। এবং আজকে চেয়ারম্যান মহোদয় সেটা আজকে আবার বললেন। তিনি জানিয়েছেন, তিনি এর আগেও একাধিকবার মন্ত্রী মহোদয়দের বলেছেন এবং বিভিন্ন সেমিনারেও বলেছেন, চরের জন্যে আলাদা একটি সংস্থা আপাতত নাও যদি হতে পারে, অন্তত এই বছরের জাতীয় বাজেটে চরের জন্যে আলাদা করে একটি বরাদ্দ যদি থাকে, তাহলে সেই পয়সাগুলো, সেই টাকাগুলো চরের মানুষের জন্য আলাদা করে ব্যয় করা যাবে। উপজেলা প্রশাসনে কিংবা ইউনিয়ন পরিষদের যে প্রশাসন আছে, স্থানীয় প্রশাসন, সেখানে কোনো রকমের কোনো সংকট হবে না। এই অনুষ্ঠান দেখে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, আপনাদের যদি কিছু বলার থাকে, তাহলে আপনারা আমাদের জানাবেন। আপনাদের মতামত জানাবার ঠিকানা: প্রযোজক নদী ও জীবন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 01711445500। আরেকটি ফোন নাম্বার 01711958801। ইমেইল nodiojeebon@banglavision.tv। আমরা কিছুক্ষণের মধ্যেই চর সাফল্য ছেড়ে চলে যাব, কিন্তু চরের মানুষগুলো থাকবে। এই চর আমাদের দৃষ্টির আড়ালে চলে যাবে, কিন্তু চরের মানুষ, চর যেন আমাদের মনের আড়াল না হয়। প্রিয় দর্শক, আমরা যেন তাদের ভুলে না যাই, তাদের মনে রাখতে হবে, কারণ তারাও এ দেশের অংশ, তারাও এ দেশের মানুষ। কিন্তু ভাগ্যের কারণে তারা আজ পিছিয়ে পড়েছে। তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার দায়িত্ব আমাদের সকলের। আসুন আমরা সবাই মিলে তাদের জন্য কাজ করি, তাদেরকে যে যতটা পারি সহযোগিতা করি, যে যতটা পারি তাদেরকে আমরা তার আর্থিক জীবন, তার সামাজিক জীবন, তার নৈতিক জীবন, তার শিক্ষা জীবন, তার স্বাস্থ্যগত জীবন, সব ক্ষেত্রেই গড়ে তোলার জন্য এগিয়ে আসি। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। জানতে চাই তাদের ব্যথা, বলতে চাই তাদের কথা। বাতাস বহে, স্বপ্ন দোলে, হাসে তাদের